কিন্তু যদি একবার বাইরে বেরিয়ে যাস তারপর তোর ইচ্ছা যা ইচ্ছা করতে পারিস ওরকম। আবার তুই এই পুরো এটা কার স্যারের বাড়ি, তো তার মানে কি এখানে কোনো কিছু ভাঙচুর করতে পারবি না, উল্টোপাল্টা হাত দিতে পারবি না, কারণ এটা স্যারের বাড়ি, তাই মানে স্যারের প্রভাবে তো থাকতে হবে। স্যার যতক্ষণ কিছু না বলছে ততক্ষণ করতে পারবি না, তাই তো। আবার তুই যখন নিজের বাড়ি যাবি তখন আর কি কারোর কথা শুনতে হবে, তখন নিজের মতো ঘুরতে পারবি। তো এটা সিম্পল হচ্ছে ক্ষেত্রের জিনিস, যে ক্ষেত্র জিনিসটা মানে কি, তো মানে হচ্ছে কি সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা, মনে পড়েছে? তার মানে কি এটা সমযোজী বন্ধনে ইলেকট্রন কি, এগুলো তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, তার মানে অক্সিজেন এই ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে। তা তুই বল, ও যদি নিজের দিকে ইলেকট্রনগুলোকে সমান সমান ছিল একদম, তাই জন্য নিজেও নিউট্রাল ছিল, হাইড্রোজেন নিউট্রাল ছিল। এবার তোর হচ্ছে কি চলতড়িৎ যে চ্যাপ্টার, এটা অনেক বড়। এবার এর মধ্যে কয়েকটা ভাগ আছে। প্রথম হচ্ছে কি স্থির তড়িৎ। এখানে কি তোর একটা হচ্ছে কি আধান যখন দৌড়ায়, আধান এখন একসময় হচ্ছে রেস্টে থাকে যখন, তখন কি নিজের চারিপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তড়িৎ ক্ষেত্র কি জিনিস বুঝিস? আচ্ছা ক্ষেত্র মানে কি বোঝায় বলতো, এমনি সিম্পল কোনো ফিজিক্স না, এমনি ক্ষেত্র মানে কি বোঝায় বাংলা পাতি ভাষায়? মানে যেরকম ভাব এখন বসে আছি যেখানে ঘরে, এবার তো আমাকে বলা ছাড়া তো উঠে যেতে পারবি না, তাই তো। এমনি যখন সময় উঠে যেতে পারবি না তো, কিন্তু যদি একবার বাইরে বেরিয়ে যাস তারপর তোর ইচ্ছা যা ইচ্ছা করতে পারিস ওরকম। আবার তুই এই পুরো এটা কার স্যারের বাড়ি, তো তার মানে কি এখানে কোনো কিছু ভাঙচুর করতে পারবি না, উল্টোপাল্টা হাত দিতে পারবি না, কারণ এটা স্যারের বাড়ি, তাই মানে স্যারের প্রভাবে তো থাকতে হবে। স্যার যতক্ষণ কিছু না বলছে ততক্ষণ করতে পারবি না, তাই তো। আবার তুই যখন নিজের বাড়ি যাবি তখন আর কি কারোর কথা শুনতে হবে, তখন নিজের মতো ঘুরতে পারবি। তো এটা সিম্পল হচ্ছে ক্ষেত্রের জিনিস, যে ক্ষেত্র জিনিসটা মানে কি ওরকমই। এবার যার জন্য ক্ষেত্র তৈরি হয় তার নামে হচ্ছে ক্ষেত্রটার নাম দেয়, যেরকম এরা বলতে পারি সুব্রত ক্ষেত্র, পুরো বাড়িটা মানে হচ্ছে স্যারের কথা শুনে চলতে হবে ওরকম। একইভাবে তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একটা তড়িৎ আধান যদি তুই রাখিস কোনো জায়গায়, তাহলে সে কী করে নিজের আশেপাশে এরকম একটা বাড়ি বা ঘর কিছু একটা তৈরি করে না, এরকম ওটা আমরা দেখতে পাই না কিন্তু নিজে তৈরি করে নেয়। এবার তার মধ্যে যদি তুই অন্য আধানকে আনিস, অন্য যদি আধানকে তার ভেতরে যদি আনিস, তাহলে কি হবে, ওর উপর প্রভাব বিস্তার করবে, মানে নিজের দিকে টানবে বা ঠেলবে, বুঝতে পারছিস? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার স্থির তড়িতে কি হয়, তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। আসলে কি বলতো, এই স্থির তড়িৎ এটা একটা আলাদা চ্যাপ্টার হয়, বুঝিস? এটা একটা আলাদা চ্যাপ্টার হয় স্থির তড়িৎ, ওটা তোদের চলতড়িতের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাহলে এমনি এই চলতড়িৎ এত বড়, আরেকটা যদি চ্যাপ্টার বড় মতো ঢুকাতো লোকে এমনি পাগল হয়ে যেত। ওই নেশা করছিস? তারপরে হচ্ছে তোর সেকেন্ড যেটা, ওটা হচ্ছে তোর ওহমের সূত্র, পড়েছিস? ওহমের সূত্র। এখানে কি হয়, এখানে হচ্ছে তোর আসল চলতড়িৎ, বুঝছিস? প্রথমে হচ্ছে স্থির তড়িৎ, এখানে হচ্ছে এমনি আধান নিয়ে, যে আধান কি জিনিস, আধান পরস্পরকে আকর্ষণ করলে কি হয় সেটা নিয়ে বোঝানো হয়। ওহমের সূত্র, এখানে হচ্ছে আধান যখন দৌড়ায়, মানে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কি কি ঘটনা ঘটে, সেটা হচ্ছে তো মানে এটাই হচ্ছে আসল চলতড়িৎ। কিন্তু এই চলতড়িৎ চ্যাপ্টারের মধ্যে এটাও ঢুকিয়ে দিয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, মানে হচ্ছে বাংলা কি বলে, তড়িৎ চুম্বকত্ব। মানে কি এটা হচ্ছে তড়িৎ যখন প্রবাহিত হয় তার জন্য যে চুম্বক ক্ষেত্র কীরকম হয় সেটা নিয়ে বলে। এবার এটা এই তিনটেই কিন্তু আলাদা আলাদা জিনিস, তিনটে আলাদা আলাদা চ্যাপ্টার হয় 12-এ, তিনটেই দেখবি আলাদা, যদি 12-এ সায়েন্স নিস তিনটেই আলাদা হয়, কিন্তু এখানে একটার মধ্যে সব ঢুকিয়ে দেওয়া, তাই জন্য এই চ্যাপ্টার এত বেশি বড় লাগে। ঠিক আছে, এখনো পর্যন্ত যদি কিছু না বুঝে থাকিস অসুবিধা নিবি না, কিন্তু এমনি বোঝাচ্ছি জিনিস কী কী আছে, বুঝছিস? সবার আগে কি চলতড়িতে প্রথম জিনিস হচ্ছে আধান কি জিনিস। তুই গান শুনেছিস? এটা কার সূত্র? কুলম্বের। আচ্ছা আগে বল কুলম্বের সূত্র। আচ্ছা প্রথমে আধান কয় প্রকার হয়, কি কি? ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। ধনাত্মক আধান স্রষ্টাকে কার জন্য তৈরি হয় বল? কি কি কোয়ার্কের কথা বলছিস নাকি? কোয়ার্কের কথা বলছিস? ওইসব না, এমনি তোদের সিলেবাস যা আছে। কি ধনাত্মক আধান কার থাকে, একটা পরমাণুর মধ্যে ধনাত্মক আধান কার থাকে? ধনাত্মক আধান মানে নিউক্লিয়াসে কার, কোন কণার? প্রোটনের।
তার মানে ধনাত্মক আধানের স্রষ্টাকে প্রোটন। কোয়ার্ক কিন্তু ভাবিস না, কিন্তু আরও বেশি ডিপ, ওর দরকার নেই, বুঝছিস, বেশি এক্সট্রা এখন যাওয়ার দরকার নেই। আর ঋণাত্মক আধানের স্রষ্টাকে ইলেকট্রন। আর নিউট্রন কি করে, নিউট্রনে কি আধান আছে, নিস্তরী। তার মানে যদি তোর বলে যে আচ্ছা এবার বল এই তোর পরমাণু থেকে কোন আধানকে তুই বের করে আনতে পারিস বা আবার ভেতরে ঢোকাতে পারিস, কোন আধানকে, ইলেকট্রনকে, প্রোটনকে সরানো যায়? আচ্ছা তার মানে তুই বল, যদি ভাব আমার কাছে একটা বস্তু রয়েছে এরকম আজব টাইপের, এই প্রথমে নিস্তরিত, ঠিক আছে? আচ্ছা নিস্তরিত মানে কি আগে বল, নিস্তরিত মানে এর মধ্যে কি আধান নেই নাকি টোটাল আধান জিরো? টোটাল আধান জিরো। তার মানে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, বা এভাবে বলতে পারি যতগুলো ধনাত্মক চার্জ আছে ততগুলোই ঋণাত্মক চার্জ আছে। এবার যদি আমি একে বলি যে তোকে একে মাইনাস চার্জ করতে হবে, কত পরিমাণ বলছি না, কেবল তোকে এটা বলছি যে একে ঋণাত্মক চার্জ করতে হবে, আগে নিউট্রাল ছিল তোকে ঋণাত্মক চার্জ করতে হবে, তাহলে তুই কি করবি, ইলেকট্রন দিবি বা আর কি করতে হবে, প্রোটন বার করা যায় না, বুঝছিস? তার মানে এটা মনে রাখবি যে এই যে তোর এই পুরো চ্যাপ্টারে সব খেলা হচ্ছে ইলেকট্রনের, যা কিছু হবে সব ইলেকট্রনের জন্য, কারণ প্রোটন কিচ্ছু করতে পারে না, কারণ প্রোটন যেখানে আছে ওখানেই থাকবে, ওর কিছু যায় আসে না। যদি ঋণাত্মক চার্জ হতো তাহলে কি করতে হবে, কি দিতে হবে না নিতে হবে, দিতে হবে। তার মানে নেগেটিভ চার্জ করতে গেলে একে ইলেকট্রন তোকে দিতে হবে, আর যদি পজিটিভ চার্জ করতে হয় তাহলে কি করতে হবে, এই কি রে তারা, মানে এর থেকে ইলেকট্রন বের করে নিতে হবে, তাই তো? ঠিক আছে, এবার যদি তোকে বলি আচ্ছা একক বলতো তোর আধানের একক, আরে কি হচ্ছে আধানের এসআই একক জানিস, এসআই একক লিখছি সি দিয়ে লেখা হয় তো, আর ইয়ে একক সিজিএস একক স্ক্যাট কুলম্ব, আর লিখছি না, দরকার হয় না। এবার বল একটা ইলেকট্রনের চার্জ কত হয়, ইলেকট্রনের চার্জ কত, মাইনাস না প্লাস, 1.6 পর্যন্ত লিখছি, 19 এত কুলম্ব, তাই তো? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, আর প্রোটনের সেম, নিউট্রনের 0, একক কি, কুলম্ব, ঠিক আছে? এবার বল যদি আমি একে, আচ্ছা আমি আগে কোশ্চেন বলছি নিজে উত্তর বলবি, আগে যদি আমি একটা ইলেকট্রন এর মধ্যে ঢুকাই তাহলে এর চার্জ কত হবে, মানে মানে নেগেটিভ সহ বলবি, বুঝছিস, -6 × 10⁻⁻19 কুলম্ব। যদি দুটো ইলেকট্রন ঢোকাই তাহলে কত হবে, মানে গুণ 2, তাই তো, গুণ 2। যদি তিনটে ঢোকাই গুণ 3 হয়ে যাবে। এবার যদি উল্টো কাজ করি, আমি যদি ইলেকট্রন বের করি তাহলে কত হবে, একটা ইলেকট্রন যদি বের করি, নিউট্রাল ছিল, একটা ইলেকট্রন এর থেকে আমি বের করে নিলাম, তাহলে চার্জ কত হবে, প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা লেখা বোঝা যাচ্ছে তো? স্যার বলে নাকি মোটা লাগছে, বেশি সরু লিখলে কেমন চাউমিনের মতো লাগে, তাই তো? আচ্ছা একটা জিনিস দেখছিস যে তুই যে ইলেকট্রন যখন চার্জ হচ্ছে তখন কি ইলেকট্রনের গুণিতকে হচ্ছে তো, ইলেকট্রনের যে চার্জ তার গুণিতকে হচ্ছে তো, এরকম হতে পারে যদি ভাব আমি বললাম যে আমি একটা পুরো ইলেকট্রন ঢোকাবো না, বা আমার পুরো ইলেকট্রন ঢোকানোর দরকার নেই, আমি বললাম কি একটা ইলেকট্রন অর্ধেক ভেঙে অর্ধেক ঢোকাবো, মানে আমার এই পুরো চার্জ চাই না, আমার অর্ধেক চার্জ চাই, এর সেটা কি করতে পারবো? কেন, বুঝছিস কি বলছি, কেন ইলেকট্রন ভাঙা যায় না কেন? পরমাণুর সংজ্ঞা মনে আছে, পরমাণু ওটা পুরনো ছিল, ওটা ভুল ছিল, বলছি এমনি এদেরকে ইলেকট্রনকে এমনি ভাঙা যায়, কোয়ার্কে, ও যেটা বলছিল কোয়ার্ক মানে বুঝিস, সিলেবাসে নেই তাই বলতে চাইছি না, ভিডিও করছি তো তাই জন্য, এমনি হলে বলতাম। কোয়ার্ক মানে কি, এগুলো হচ্ছে কোয়ার্ক, এর দিয়ে ছোটো ছোটো কণা দিয়ে তৈরি হয় আসলে, এগুলোকে সেগুলোই ভাঙা যায়, কিন্তু সেগুলো নিজস্ব কোনো চার্জ হয় না, ওগুলো একসাথে মিলে চার্জ তৈরি করে, বুঝছিস? ওরকমই মানে আসল জিনিস কি, ইলেকট্রনকে কখনো ভাঙা যায় না, ইলেকট্রন প্রোটন বলতে পারি যে এদেরকে কখনো ভাঙা যায় না, মানে আর যদি এদের ভাঙা না যায় তার মানে এই চার্জগুলোকে ভাঙা যাবে না। তার মানে তুই একটা জিনিস বল যে কোনো বস্তুর যদি আমাকে চার্জ মানে চার্জারগ্রস্ত করতে হয়, চার্জ দিতে হয় বা নিতে হয়, তাহলে যে পরিমাণ চার্জ হবে সেটা ইলেকট্রনিক গুণিতক হবে তো সবসময়, যে কোনো, যদি আমি তোকে বলি একটা বস্তুর চার্জ হচ্ছে তোর 3.2 × 10⁻⁻19 কুলম্ব, তাই তুই বল এটা সম্ভব কি সম্ভব না, প্লাস ধরে নি, তাই কি করতে হয়েছে এখান থেকে, মানে এখন চার্জ দিতে দুটো ইলেকট্রন বের করতে, উত্তর দে, বুঝতে যাচ্ছিস তো? না বুঝতে পারলে বল, ঠিক আছে, তার মানে দুটো ইলেকট্রন বের করতে হবে। যদি তোকে বলি এরকম না হয়ে, আরে
যদি তোকে বললাম 0.8 × 10⁻⁻19 কুলম্ব, এই চার্জ হতে পারে কোনো বস্তু? বলতো কেন? দুই দিক, তার মানে একটা ইলেকট্রন আমি যদি অর্ধেক নিয়ে নিই তখন হচ্ছে এটা হবে, যদি প্লাস হয়। একটা ইলেকট্রনকে যদি আমি অর্ধেক ভেঙে বের করে নিই তাহলে এটা হয়, কিন্তু সেটা তো করা যায় না, তাই তো? তার মানে কি বুঝছি, যে কোনো বস্তুর চার্জ যে পরিমাণ হবে সেটা ইলেকট্রনের পূর্ণ গুণিতক হবে। পূর্ণ, এটা কি বলে জানিস? ইলেকট্রনের কোয়ান্টায়ন। এটা আমাদের সময় দিয়েছিল স্কুলে এই কোশ্চেন। ইলেকট্রনের কোয়ান্টায়ন কাকে বলে? তাহলে কি বলবি যদি বলে যদি বলে ইলেকট্রনের কোয়ান্টায়ন কাকে বলে, তাহলে কি বলবি? মানে বলতে পারিস যে কোনো বস্তুর চার্জ সবসময়, যে কোনো বস্তুর যে চার্জ হবে সেটা সবসময় ইলেকট্রনের ইলেকট্রনের চার্জের, ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে, বুঝছিস? তাহলে তুই এটা বল, এটা হতে পারে কিনা? এই চার্জ হতে পারে? ভেবে বলবি কি হবে, হতে পারে না হতে পারে না? কেন? কি করে পূর্ণ গুণিতক না? দেখা তো এসে করে পূর্ণ গুণিতক না কেন? পূর্ণ গুণিতক কিনা তুই কি করে বার করছিস এতক্ষণ ধরে? কিন্তু কেন? ওইটার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করলে আর যে জিনিসটা পাবো, যদি 10 এর গুণ। ভালো করে ভেবে বল, কিন্তু ভালো করে একটু ধীরে সুস্থে ভাব। কেন? দেখা না 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 করছি, করে দেখা, তাহলে দেখা ছুঁড়ে মারবো নাকি? কর দেখি এটা কি হবে। দাঁড়া দেখি, এ করে দেখা। এই কি করিস? আর এটা হচ্ছে তোর 1.6 ইনটু, কিভাবে বার করছিস? যে ছাড় বের হইছে অনেক। আরে দাঁড়া, এটা 19, এখানে 17 টাকা 19। আরে এটা কি ওখানে 1 তে গুণ ভুলে করছিস? আচ্ছা এতক্ষণ ধরে কি করে বের করছিলি যে হবে কি হবে না? আগে যে কোশ্চেনগুলো বললি ওগুলো কি করে করছিলি? যে পূর্ণ গণিতক কিনা ওটা কি করে করছিলি? পূর্ণ সংখ্যাতে গুণ করে দেখছিলাম। ওটাই তো ভুল করেছি, তোকে এটা ভাগ করে দেখা উচিত ছিল তো। না কেন? আরে যেটা আমি তোকে দেবো ভাব, তোকে আমি বলে দিয়েছি যে আমি আগে যেটা বললাম ওটা হচ্ছে ইলেকট্রন যখন ঢোকাচ্ছিলাম তখন কত হবে ওটা জিজ্ঞেস করছিলাম। এবার আমি উল্টো বলেছি, আমি বলেছি দেওয়া আছে এত, এটা হতে পারে কি হতে পারে না। এবার সেটা কি করে বার করবি? ফিল নিয়ে তো বলা যাবে না ফিল হচ্ছে যে হতে পারে না, ওরকম ওরকম না যে ফিল মানে মনে হচ্ছে হতে পারে না, ওরকম না। ম্যাথামেটিক্যালি কি করে দেখাবি? দেখা, চেষ্টা কর না, অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখ, ঠিক আছে বুঝেছিস, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। এবার যদি তোদের যদি এমসিকিউতে দেওয়া হতো যে এটা হতে পারে কি হতে পারে না, কি লিখতিস একবারে? হতে পারে না। ভাই 1 নম্বরের কোশ্চেন হলে শুধু উত্তর লিখলে হতো। যদি একটু বড় নাম্বার দেয় বা 1 নম্বরে ধরে নে, তোর এই শূন্যস্থান দিলে তখন হবে না হবে না ওইগুলো লেখা যায়। বলতো সত্য মিথ্যা, তখন লিখে দিতে মানে সত্য লিখে দিতে হয়ে যেত। যদি শূন্যস্থান দিত হতে পারে কি পারে না, হতে পারে লিখে দিতে হয়ে যেত। কিন্তু যদি 1 নম্বরে দেয় তখন তো শুধু লিখলে হবে না, দেখাতে হবে। এভাবে দেখালে নাম্বার দেবে না, বুঝছিস? কি করতে হবে দেখ তোকে। আচ্ছা এই সূত্র জানিস? কিউ দ্বারা কিউ সমান প্লাস মাইনাস এন, উল্টো কর, প্লাস মাইনাস কিউ সমান এন। বা কেবল ভ্যালু নেই, মান দেখার দরকার নেই, কেবল ভ্যালু। এটা হচ্ছে ইলেকট্রনিক কোয়ান্টায়নের সূত্র। এটা কি করছিস? গেমই শুরু করে বলতে পারছি না। কি বলছিলি? ওটাই ভাগ করতে হবে। তুই যে চার্জ তোকে এখানে কিউ, তোকে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে বস্তুর আধান। এবার এই কিউকে তোকে ই দিয়ে ভাগ করতে, কারণ তুই এটা জানিস না এটা পূর্ণ সংখ্যা হবে কিনা তুই জানিস না, তাই জন্য কি করবি, কিউকে ই দিয়ে ভাগ করবি, করে দেখবি যেটা আসে সেটা পূর্ণ সংখ্যা কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় তার মানে পসিবল, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে পসিবল না। তাহলে যা দেওয়া আছে কি 1.6 ইন্টু ভ্যালু, কেবল মান বসাবি এখানে, তোর আধানের ওই প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, বুঝছিস? এবার তুই চাইলে সূত্রে লিখতে পারিস প্লাস মাইনাস, কিন্তু যখন করবি তখন প্লাস মাইনাসের দরকার হয় না। এবার আমি যেটা হচ্ছে বস্তুর আধান কত, -16 তো, ইলেকট্রনের আধান কত? -1 একবার লিখ, এই হলো
তার মানে এই কাটা যাচ্ছে, আর এখানে এটা করলে কত আসছে 3 হলো। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা পসিবল। এবার যদি তোকে এটা না বলে তোকে বলতো 20, কিন্তু তাহলে হতো না। কেন হতো না? বুঝছিস তুই? বুঝছিস? দেখ বাকি 1.6 যা আছে তাই আছে, ঠিক আছে। ইলেকট্রনের কত 10⁻⁻19 তো, তাই তো? উপরে কত ইন্টু 10⁻⁻20, তাই তো? তার মানে এটা হবে -1 তখন। আর এটা কি পূর্ণ সংখ্যা? তাই জন্য তাহলে কি হবে, এটা যদি হয় তাহলে হবে না, কিন্তু যদি ওই মানে -90 থেকে যদি কম হতো তাহলে হতো। কিন্তু দেখাবি কি করে? দেখাবি হচ্ছে এইভাবে ভাগ করে দিয়ে, প্রথমে এই সূত্র লিখবি যে ইলেকট্রনের কোয়ান্টামের সূত্র অনুযায়ী কিউ সমান এনই, কিউ এর মান বসাবি, ই এর মান বসাবি, তারপর দেখাবি যে তোর এন কি এসছে, পূর্ণ সংখ্যা নাকি না। যদি আসে যে তাহলে নিচে লিখে দিবি এন হচ্ছে পূর্ণ সংখ্যা অথবা এটা হচ্ছে পসিবল, মানে হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রনিক কোয়ান্টাম সহজ জিনিস। এবার হচ্ছে কুলম্বের সূত্র, গানটা মনে আছে তো? ইস লাগবে না, খুব বাজে গান করে। আচ্ছা না, সিম্পল জিনিসটা কি হয় আগে বল, ঘটনা কি হয়, অঙ্ক পড়ে। হ্যাঁ হ্যাঁ আকর্ষণ বা বিকর্ষণ বল বিন্দুর আধানের গুণফলের সাথে সমানুপাতিক, আর তাদের দূরত্বের গড়ের ব্যস্তানুপাতিক। কেন যেটা বললি পুরোটা ওটা কেন? সিম্পল ভাবে, এমনি সিম্পলি কর। যদি প্রমাণ করতে বলে কুলম্বের সূত্র প্রমাণ করো, কি করে করবি? কারণ তোর তো এমসিকিউ না, ওটা হচ্ছে ঝামেলা, এমসিকিউ না তো, সেভাবে করাবো যে এমসি। আচ্ছা ভাব, দুটো আধান রয়েছে, একটা হচ্ছে তো প্লাস কিউ, একটা হচ্ছে মাইনাস কিউ। একদম প্রমাণ সহ দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে লিখবি প্লাস কিউ মাইনাস কিউ। এবার প্রথমে কি এরা কি করবে, দুটো তোর কি আধান আছে, বিপরীত না সমান? তার মানে এরা কি করবে, আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ করবে। আচ্ছা কাজ করি, দুটো কি প্লাস কিউ নিয়ে নিই, কারণ বইতে হচ্ছে প্রমাণের সময় দুটোই প্লাস দেওয়া, বুঝছিস? তার কী হয়েছে? আরে ঠিক আছে, ঠিক আছে, দুটো হচ্ছে প্লাস কিউ আধান, এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর ধরে নিলাম। পরীক্ষা আগে লেখার সময় লিখে নিবি, ধরি দুটো আধান হচ্ছে Q1 বা কি, আচ্ছা Q1 Q2 লিখে দিই, আধান একই কিনা তাও তো দিয়ে দিই। এটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, তারা প্লাসই দেবো না, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, ঠিক আছে? এবার তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্র কিন্তু কেবল ওইটুকুনি না, কুলম্ব আগে প্রথমে ব্যাখ্যা করেছে পুরো যে জিনিসটা কি হয়, দুটো আধানকে রাখা হলে কি হয়, তারা পরস্পরকে হয় আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। মানে বেসিকলি আসলে কি করবে, এটা বল প্রয়োগ করছে, তো একটা আধান অন্য আধানের উপর বল প্রয়োগ করছে। আচ্ছা নিউটনের সূত্র অনুযায়ী কি ভাব, Q1 Q2 এর উপর একটা বল প্রয়োগ করছে এইদিকে। এবার আমি আমার ইচ্ছা মতো আমি এই দিক নিয়েছি, কারণ আমি জানি না দুটো প্লাস দুটো মাইনাস নাকি একটা প্লাস একটা মাইনাস, আমি অভিমুখ জানি না, কিন্তু আমি এইটুকুনি জানি যে একটা অন্যটার উপর বল প্রয়োগ করবে, তাই তো? তার মানে আমি ধরে নিলাম এইদিকে বল প্রয়োগ করছে। এবার নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী কি হবে, যে একজন অন্যজনের উপর বল প্রয়োগ করছে, তাহলে অন্যজন সেম বল এর উপর প্রয়োগ করবে, তো ঠিক আছে? কোন দিকে হবে? বিপরীতমুখী, মানে এই এর উপর যে বল প্রয়োগ করছে যেদিকে, তার উল্টো দিকে হবে, এদিকে। যদি এ এর উপর নিজের দিকে বলটা মানে আকর্ষণ করতো, তাহলে কোন দিকে অভিমুখ হতো? এইদিকে। কারণ দুটো বল হচ্ছে কি, এবার বল নিউটনের গতিসূত্র কি কি ছিল, মানে আসল ব্যাখ্যায় কি ছিল, যে নিউটনের গতিসূত্রের যে বৈশিষ্ট্য সেগুলো কি ছিল মনে আছে? তৃতীয় গতিসূত্রের প্রথমটা হচ্ছে কি, সব প্রত্যেক বলের সমান বিপরীত প্রতিক্রিয়া হয়েছে, এটা প্রথম বৈশিষ্ট্য, মানে যেটাই সংজ্ঞা ওটাই প্রথম বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য কি ছিল, দুটো বল কার উপর কাজ করে, ক্রিয়া প্রতিক্রিয়া, ওরকম না। বাবা আমি যদি কোনো বইকে আলমারিকে আমি ঠেলছি, ঠিক আছে, একটা আলমারি, তাকে আমি ঠেলছি, তার মানে আমি ওর উপর বল প্রয়োগ করছি, তার মানে এর একটা প্রতিক্রিয়া বল থাকবে, সেই প্রতিক্রিয়া বল কার উপরই ইয়ে হবে, কার উপর কাজ করবে, আমার উপরে, তাই তো? ঠিক আছে, আমি যে ওকে ঠেলছি, আমি যেই দিকে ঠেলছি, প্রতিক্রিয়া বল কোন দিকে হবে, বিপরীত দিকে, কার উপর, আমার উপর। তার মানে যে বল প্রয়োগ করছে, যে সংস্থা না, যে বস্তু বল প্রয়োগ করছে যার উপরে, অপর বস্তু তার উপরে সেম মানে বল উল্টো দিকে প্রয়োগ করবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক গুলিয়ে ফেলে, যে এক মানে মনে করে একই বস্তুর উপর দুটো বল প্রয়োগ হচ্ছে, অনেক এর ভুল করেছিল, একবার জিজ্ঞেস করেছিলাম।
তার মানে কি মেইন জিনিস কি যে কোন দিকে হচ্ছে সেটা জানি না, আকর্ষণ বা বিকর্ষণ, কিন্তু মানে বল প্রয়োগ হচ্ছে এইটুকু জানি, তাই তো? তাহলে এবার দেখ কুলম্ব বলেছিল কি এরা একে উপরের উপর যে বলটা প্রয়োগ করবে সেটা তোর এদের আধানের গুণফলের সমানুপাতিক হবে, বুঝছিস? এটা প্রথম জিনিস যে এদের আধানের গুণফলের সমানুপাতিক। মানে কি দেখ প্লাস মাইনাস হলে কোনো যায় আসে না, প্লাস মাইনাস হলে কি হবে কেবল বিপরীত অভিমুখটা চেঞ্জ হবে, বাকি যে ফোর্সের যে ভ্যালু মানে মান কত জোরে বা কত আস্তে এরা পরস্পরকে ঠেলবে বা টানবে সেটা কিছুর উপর নির্ভর করে, আধানের ভ্যালু নাকি আধানের সাইন? ভ্যালু মানে মানের উপরে। মান যত বেশি হবে মানে দেখ এই যে সিম্পল তোর মানে কি বলে ওরে ফিলিং বুঝতে পারছি যে আধান যত বেশি হবে, আধানের পরিমাণ যত বেশি হবে তত বেশি ঠেলবে বা টানবে, ওটাই। তাই জন্য হচ্ছে এই হচ্ছে প্রথম জিনিস যে এরা পরস্পর এদের গুণ। এবার গুণফল কেন? কারণ দুটোকে একসঙ্গে নিতে হবে, এর একাধর বাড়ছে, ঠিক আছে, এর ভাব আধান সেম আছে, যা আছে তাই আছে, এর আধান বাড়ছে তাহলে যেরকম হতে পারে, আবার এর আধান ভাব কমছে তাহলে কি হচ্ছে ভ্যালু কমবে, আবার এর আধান কমছে এর আধান বাড়ছে, তখন কি করব? তখন কোনটা নেব? এই জন্য দুটোকে নেওয়া হয়, এই কারণে একটাকে নেওয়া হয় না, দুটোকে এই জন্য নেওয়া হয়। সেকেন্ড জিনিস এবার নিজে বল, এরা যত কাছে থাকবে তত পরস্পরকে ভালো টানবে নাকি দূরে থাকলে? যত কাছে। এবার দেখ এখানে স্কোয়ার কেন আসে, এটা হচ্ছে তোর ক্লাস 12-এর একটা হচ্ছে গাউসের সূত্র, ওটা থেকে এই যে স্কোয়ারটা আসে, স্কোয়ারের ভ্যালু। তো এইটুকু বলতে পারছি যে দূরত্ব বেশি হলে কমবে আর দূরত্ব যদি ছোট হয় তাহলে বাড়বে, মানে বলের যে ভ্যালু সেটা। এবার স্কোয়ার কেন আসে এটা এখন জানার দরকার নেই, শুধু মনে রাখতে হবে স্কোয়ার হয়, আর কিছু না করার নেই। তাহলে এই দুটো থেকেই লেখা যায় কি এফ ভ্যারিজাস, ভেদ করেছিস তো, বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার একে সরাতে গেলে কি একটা ধ্রুবক আনতে হয়, কে বা ওটাকে একবার লিখছি 1 বাই, আচ্ছা দাঁড়া কেই লিখি, কে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে কি জিনিস বলতে পারিস? পরবৈদ্যুতিক ধ্রুবকও বলতে পারিস। জিনিসটা কিরকম হয়, করে কি, কে এর কাজ কি? শব্দ বার করছে নিজের মতন। এটা আমি ইয়েতে ওই 12-এর ভিডিওতে করেছিলাম। ভাব দুটো আধান এরকম আমার কাছে রয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবি, দুটো আধান রয়েছে Q1 Q2, উড়ি বাবা, এবার বায়ুতে রয়েছে, নিজের উপর একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, ভাব Q1 এর উপর একটা এফ বল প্রয়োগ করেছে, এফ বল তুই ক্যালকুলেট কি করে করবি? কলম্বের সূত্র দিয়ে। এফ এর মান ভাব এরকম কে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এভাবে এখানে আমি জল ভরেছি, জল মানে কি এরকম হয় তো দেখতে, মানে এরকম এক গাদা অনুদি তৈরি জল। এবার ভাব এই পুরোটাকে ধরে ছোট করতে হবে, পুরোটাকে ধরে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখ এবার তোর কি মনে হয় যে এখানে কি এফ বলই প্রয়োগ করবে? কেন করবে না? হ্যাঁ কিন্তু কেন 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 কারণ কি? রোধ না, ভালো করে এই জিনিসটা বুঝবি, অনেকে স্যারেরা কিন্তু আগে বল একটা ভালো করে কথা বল যে এর উপর কি এফ বল প্রয়োগ, ভালো করে কথা শুনবি বলবি Q1 Q2 এর উপর বাইরে এফ বল প্রয়োগ করছিল, বাইরে রেখে দিই ধরে বসিয়ে দিয়েছি, এখানে কপি করা উচিত ছিল, বা বাইরে যখন শূন্যস্থানে আছে তখন এর উপর এফ বল প্রয়োগ করছে, যখন জলে নিলাম তখন Q1 Q2 এর উপর কি এফ বল প্রয়োগ করবে নাকি বল পরিবর্তিত হবে? হে বল, হে বল, ভালো করে ভেবে বল, কোশ্চেন বুঝবি, এভাবে কোশ্চেন দেয় কিন্তু, ভালো করে ভাব। Q1 Q2 এর উপর কি এফ বল প্রয়োগ, প্রথম কোশ্চেন বুঝবি, আমি বলছি Q1 Q2 এর উপরই এফ বল প্রয়োগ করবে? রোধ না, রোধের ব্যাপার নেই এখানে, রোধ কেবল যখন আধান দৌড়ে তখন, এর তো আধান স্থির আছে, এটা একের উপর আকর্ষণ বল প্রয়োগ করছে। এবার দেখ বললে তুই নিজে বুঝে যাবি কি জিনিস। ভাব আমি এদিক দিয়ে একটা বল প্রয়োগ করছি এফ, বা 5 নিউটনের বল প্রয়োগ করছি, ঠিক আছে, তাহলে উপর টোটাল বল কত? আমি ভাব এটা আমি বল প্রয়োগ করছি এদিক দিয়ে, তাহলে আমি এর উপর কত বল প্রয়োগ করছি? 5 নিউটন। এ আমার উপর কত বল প্রয়োগ করবে? 5 নিউটন। যদি ওই দিক দিয়ে ভাব,
ও তুই এসে ভাবে এই দিক দিয়ে বল প্রয়োগ করছিস 4 নিউটন, তাহলে এর উপর টোটাল কত বল প্রয়োগ হচ্ছে? 1 নিউটন। আমি কত করছি? 5 নিউটন। তাহলে আমার বল কি বদলালো? ও আমার উপর কত হচ্ছে? ও আমার উপর কত? আমি 5 নিউটন, 5 নিউটন। ও আমার উপরও কিন্তু 5 নিউটনই করবে। আমি 5 দিচ্ছি, ওর উপর টোটাল হচ্ছে 1, কারণ এখান দিয়ে 5, এই দিক দিয়ে 4, তাহলে হয়ে গেছে 1। কিন্তু আমি কত করছি? 5। আর ও আমার উপর তাহলে কত করবে? 5। আর তোর উপর কত করবে? 4। বুঝছিস? সেম জিনিস এখানে। এখানে হচ্ছে কি, যখন জলের মধ্যে দিলি, জলের মধ্যে কি এইচ, OH এরকম অণু থাকে তো। এবার এর বৈশিষ্ট্য, এই যে OH অণু, এর বৈশিষ্ট্য এরা হচ্ছে তোর এরকম, মানে এটা নিজে এর মধ্যেও আধান থাকে, বুঝছিস? মানে কি এরও আধানগ্রস্ত হয়। এ কারণে কি হয়, তুই ভাবে এর পাশে একটা ইলেকট্রনকে যদি আনিস, এ কি করবে? নিজের দিকে টানবে, কারণ এ হচ্ছে আধানগ্রস্ত হয়। কেন হয় জানিস? আচ্ছা বলতো, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? পড়েছিস ওই চ্যাপ্টার? পড়েছি মূল তোর ওই অক্সিজেন পর্যায় সারণী চ্যাপ্টারে। তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার মানে কি? কি হয় তাতে? তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা কি ছিল? না, তড়িৎ ঋণাত্মকতা, ধনাত্মকতা না। ওই চ্যাপ্টার পড়েছি পর্যায় সারণী, প্রথমটা ছিল তো বোধহয়। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে কি, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা, মনে পড়েছে? তার মানে কি, এটা সমযোজী বন্ধনে ইলেকট্রন কি, এগুলো তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। তার মানে অক্সিজেন এই ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে। তা তুই বল, ও যদি নিজের দিকে ইলেকট্রনগুলোকে সমান সমান ছিল একদম, তাই জন্য নিজেও নিউট্রাল ছিল, হাইড্রোজেন নিউট্রাল ছিল, কিন্তু এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই জন্য অক্সিজেন কি হলো, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল। তার মানে কি, অক্সিজেনের কাছে ইলেকট্রনের যে পরিমাণ একটু বেড়ে গেল, তো পুরো নিয়ে নেয়নি, কিন্তু নিজের দিকে কিছু টেনে রেখেছে। তাহলে এই কি হলো, আংশিকভাবে কি হলো, একটুখানি নেগেটিভ চার্জ হয়ে গেল। তো একইভাবে হাইড্রোজেনের কাছ দিয়ে তো চলে গেল ইলেকট্রন, তাহলে সে কি হবে? সে তো গরিব হয়ে গেল অল্প অল্প, বুঝছিস তো? পুরো চলে যায়নি, পুরো চলে গেলে একদম পাক্কা গরিব হয়ে যেত, কিন্তু ওর কাছে নেই, বা ব্যাংক ওদের টাকা নিয়ে নিয়েছে, নিজের কাছে রেখেছে, বলছে যতক্ষণ তোর কেস সলভ না হচ্ছে ততক্ষণ টাকা দেবো না। তার মানে কি, আংশিক গরিব আছে, পুরো গরিব হয়নি ওরকম। তার মানে কি, কিছুটা আধান তো আছে এর মধ্যে, এ কারণে ইলেকট্রন দিলে সেই ইলেকট্রনকে টানবে, আবার অক্সিজেনের কাছে ইলেকট্রন যদি আসে ইলেকট্রনকে ঠেলবে, বুঝছিস? এই জন্য তুই ভাব, দুটো আধানকে যদি এরকম ভেতরে রাখিস, এর মধ্যে তো অনেকগুলো জলের অণু আছে, এরকম করে একগাদা জলের অণু আছে। তো তাই জন্য কি হবে, এই জলের অণুগুলো এদেরকে টানবে বিভিন্ন দিক থেকে, মানে এক্সট্রা বাইরে থেকে ফালতু বল প্রয়োগ করবে। যেরকম আমি একে ঠেলছিলাম 5 নিউটনে, এবার সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তুই এসে গেলি, তুই এসে 4 নিউটনে বল প্রয়োগ করলি, তাহলে কি হলো, নেট বল তো কমে গেল। একইভাবে দুটো আধান যখন বাইরে ছিল, তখন এদের ঠেলার জন্য বাইরে থেকে অন্য কেউ ছিল না, কিন্তু যখন এদের জলের মধ্যে রাখা হয়েছে, জল বা অন্য কোনো মিডিয়াম, তার মধ্যে প্রত্যেকটা নিজস্ব অণু থাকে তো কিছু, সেগুলো এদেরকে কি হয়, ফালতু বাইরে থেকেই টানে। ভাব এখানে একটা এই তোর জলের অণু আছে, ভাব একে এর টানছে, আবার নিচে একটা অণু আছে, সে একে আবার ঠেলছে। তার মানে কি, হাজারখানা অণু থাকে, তো প্রত্যেকটা কিছু ঠেলা কাছে এরকম করছে, ঠেলছে বা টানছে। এ কারণে টোটাল যে ফোর্স, যেটা Q1 Q2 এর উপর এফই প্রয়োগ করছে, কিন্তু এদের কারণে বাইরে থেকে ফালতু এক্সট্রা বল প্রয়োগ হচ্ছে। তো সেইগুলোর জন্য কি হয়, এই এফ বলের মানটা কমে যায়, শূন্য স্থানের থেকে এফ বলের মান অন্য যে কোনো মিডিয়ামে এই এফ এর মানটা হচ্ছে কমে যায়, বুঝছিস? এই কারণে এবার দেখ ভালো করে বুঝবি, এখানে তোর ভাব আর ছিল, এদের মধ্যবর্তী দূরত্ব আর ছিল, এখানেও এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? এবার এখানে ছিল Q1 Q2, এখানেও Q1 Q2, মানে বাকি কিচ্ছু পরিবর্তন হয়নি, কিন্তু এফ তো পরিবর্তিত হয়ে যাচ্ছে, নেট এফ। এখানে এই যে এফ এর কথা বলে না, এটা নেট ফোর্সের কথা বলে, এই কারণে তাহলে নেট ফোর্স তো কম হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছিস? এবার তুই দেখ, এখানে এটাও যদি ধ্রুবক হয়, এটাও যদি ধ্রুবক হয়, এটাও তো ধ্রুবক, মানে এখানে এই ক্ষেত্রে আমি যখন একে পুরো ধরে এভাবে রাখছি, দূরত্ব পরিবর্তন করছি না, এদের চার্জও পরিবর্তন করছি না, কিন্তু তাও হচ্ছে ফোর্সের ভ্যালু কমে যাচ্ছে। তাহলে এবার সেটাকে আমি ঠিক করার জন্য কি করতে পারি? তাই জন্য এখানে কেটা আনা হয়, নাহলে এখানে কে তো সরিয়ে দেওয়া যেত, কিন্তু কে আনার কারণে কি হয়, তাহলে বোঝা যায় যে ফোর্স এখানে কেন কমছে বাড়ছে, ওটাকে ব্যাখ্যা করার জন্য এখানে একটা পরবৈদ্যুতিক ধ্রুবককে আনা হয়, বুঝছিস? এবার সিজিএস পদ্ধতি কি হয়, শূন্য স্থান, শূন্য মিডিয়ামের যে তোর ইয়ে হয়, এই কে এর মান সিজিএসে 1 শূন্য মাধ্যমে, আর এসআইতে 9 × 10⁻⁴ একক লাগবে না, একক তুই ইয়ে বার করে নিতে পারবি, বুঝছিস? এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য স্থানের জন্য, কিন্তু শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। আবার এই কে এই যে জিনিসটাকে, এটাকে এভাবে লেখা হয় 1/, এটা কখন লেখা হয়, কোন এককে লেখার সময়? এসআইতে
এবার এই পুরোটার মান দেখ, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক শূন্য মাধ্যমের ক্ষেত্রে। কিন্তু এবার যদি ভাব শূন্য মাধ্যম ছাড়া যদি শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যম হতো, তখন কি ভাব, এখান থেকে আমি একে এখানে নিয়ে এলাম, তার মানে এখানে কি পরিবর্তন হলো? মাধ্যম তো, হ্যাঁ মানে এই মাধ্যম পরিবর্তন হলো তো। এবার দেখ, এটাও ধ্রুবক, এও ধ্রুবক, এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও ধ্রুবক। তার মানে এখানে এখানে Q1 Q2 আর এটা স্কোয়ার, এই তিনটে ধ্রুবক, তাই তো? তার মানে এগুলো পরিবর্তিত হচ্ছে না। আবার 4 আর পাই এই দুটো ধ্রুবক সংখ্যা, তাই তো? তার মানে এই দুটো পরিবর্তন হওয়ার কোনো কথাই নেই। তো কিন্তু এফ এর মান যেহেতু কমছে, তার মানে এখানে কে পরিবর্তন হতে পারে? আর এপসাইলন। এবার এটা তো একটা ধ্রুবক, কিন্তু যদি আমি জেনারেল ফর্মে লিখি তখন আমি কি লিখবো? 1/4 পাই এপসাইলন। এর মানে কি বলতো? ওই লিখলাম যে এটা হচ্ছে একটা ভ্যালু, মানে এই যে এপসাইলন নট, এটা পায়ের মতো ভেবে নেই। পাই যেরকম কি 3.14 এরকম একটা ভ্যালু একে দেওয়া আছে, ওরকমই এপসাইলনের একটা এটা হচ্ছে তো শূন্য মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ, একটা নাম আছে এপসাইলন নট, বুঝছিস? এর একটা ভ্যালু লেখা আছে, ওটা কত 8 পয়েন্ট কত কিছু ওরকম, হ্যাঁ ওরকমই কিছু একটা হবে। যেরকম ভাব এক একটা কোশ্চেনে তোর কিউ এর মান বিভিন্ন দেওয়া থাকে, তো কিউ একটা চলরাশি, কিউ এর মান বিভিন্ন দেওয়া থাকে, ওরকমই আমি লিখছি যে তোর এখানে এপসাইলন মানে এখানে বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এর মানটা বিভিন্ন হয়ে থাকে, বুঝছিস? ওটা হচ্ছে এপসাইলন নটের ভ্যালু, ওরকম হবে, মনে থাকছে না, মনে নেই। আচ্ছা তাহলে এটা বল দেখি, কোশ্চেন করবে। আচ্ছা তার মানে কি একবারে কি লিখতে পারিস? এফ সমান সমান বল এসআই এককে না, এটা লিখবি 1/4 পাই এপসাইলন লিখবি লেখার সময়, বাই আর স্কয়ার। থ্রি কুলম মাইনাস 2 কুলম। কে কার উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে? কত দেখি তুই, সহজ কোশ্চেন তো। উঠে হ্যাঁ না, ওরা বলেছি তো। আরে উঠে উঠে চাপ নিচ্ছিস কেন? দাঁড়া, সাদা খালি করে ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখ অভিমুখ কোন দিকে হবে? হ্যাঁ আচ্ছা পরীক্ষায় লিখবি কি? এ তো সিম্পল এভাবে করে দিচ্ছি, পরীক্ষায় কি করে লিখবি? কীভাবে লিখবি? মুখে বলেননি, বস নিচে বস, বসে বলেন পরীক্ষায় লিখবি কি করে? পরীক্ষায় কি কোশ্চেন দেবে? দুটো আধান, মানে মুখে বলবে, এবং ছবি তো দেবে না, মুখে বলবে দুটো আধান আছে, একটা +3 কুলম, একটা হচ্ছে -2 কুলম, ও মাঝখানে দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে পরস্পরের উপর কত নিউটন বল, মানে কত বল প্রয়োগ করবে? এটা কোশ্চেনে যদি বলে যে কত বল প্রয়োগ করবে কোন দিকে, যদি জিজ্ঞাসা না করে, তাহলে কেউ ওইসব মাইনাস দিবি না কিন্তু তখন, বুঝছিস? যদি বলে কত বল প্রয়োগ করবে, তাহলে বলবি যে এত বল, লিখে দিবি আকর্ষণ বল, যদি মানে দুটো আলাদা হয়। হ্যাঁ কারণ দুটো আলাদা, কিন্তু হচ্ছে মাইনাস চিহ্ন এখানে দিবি না, বুঝছিস? কারণ এখানে মাইনাস চিহ্ন দিলে তারপরে বোঝাতে হবে যে মাইনাস চিহ্ন কেন লিখেছিস, পুরো লিখতে হবে যে মাইনাস চিহ্ন কেন, বুঝিস? তাই জন্য একবারে মান প্রথমে ভ্যালু বার করবি, শুধু শুধু প্রথমে ভ্যালু লিখবি। এই উল্টোপাল্টা কোশ্চেন দেবো কিন্তু, প্রথমে শুধু ভ্যালু লিখবি, ভ্যালু লেখার পরে নিচে লিখে দিবি আকর্ষণ ও বিকর্ষণ বল, বুঝলিস? কঠিন কোশ্চেন দেবো নাকি? কার্যশক্তি পড়া আছে? কার্যশক্তি
ডাব্লিউটা mg এই যে ভাব যেরকম একটা বস্তুকে নিচের থেকে উপরে তুললাম h উচ্চতায় m ভরের, তাহলে কৃতকার্য কত এমজিএইচ বল? এমজিএইচ mgh। আর স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি কত? একটা বস্তু নিচে ছিল m ভরের, আমি একে তুললাম h উচ্চতায়, এটা স্থিতিশক্তি। এবার বস্তুকে আমি ছেড়ে দিলাম এখান থেকে, এর গতিশক্তি কত হবে টোটাল? বেগ কত বা এখান থেকে উপর দিয়ে নিচে পড়লো, উপর থেকে বা ছেড়ে দিলাম, গতিশক্তি দিয়ে নিচে পড়লো, যখন একদম এই বিন্দুতে আছে, একে টাচ করেনি এখনো, তাহলে এখানে এর গতিশক্তি কত হবে? mgh। কারণ তো mgh উপর নিয়ে এসছিস, এখানে হলে কিন্তু বার করতে হবে, এখানে যদি হতো মাঝখানে কোনো বিন্দু, ওখানে বার করতে হতো। করবি ওরকম কোশ্চেন নাকি? ট্রাই তো করি। দাঁড়া। আচ্ছা দরকার নেই, পারবি না। আচ্ছা এবারে বল, এই কুলম্বের সূত্রে যে বিভিন্ন বৈশিষ্ট্য, ওটাকে বলতো কুলম্বের সূত্র কার জন্য খাটে, কখন খাটে কুলম্বের সূত্র? এক এক করে বল। আর দূরত্ব কিরকম হওয়া উচিত? দূরত্ব কোথা থেকে? বাট একই দূরত্ব মানে একক দূরত্ব মানে কি? দূরত্ব কিরকম হওয়া উচিত? আরে না, দূরত্ব কোথা থেকে মাপা উচিত ওটা বলতে, দূরত্ব কোথা থেকে? দুটি আধানের মধ্যবিন্দু থেকে দূরত্ব, মধ্যবিন্দু থেকে আমরা দুটো লাইন টেনে এইভাবে মধ্যবর্তী লম্ব দূরত্ব। এবার বলতো বিন্দু আধান কেন? বড় বস্তু হলে অসুবিধা কি? বিন্দু আধান সেটা যার পারবি? ব্যাসার্ধ অপেক্ষা মধ্যবর্তী দূরত্ব, ব্যাসার্ধ অপেক্ষা তার মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি। একটু ভাব, অনেক বেশি। একটু ভাব। বা একটা বড় বস্তু এরকম দেওয়া আছে, গোল বা গোলই ধরে নিলাম, কিন্তু বড় বস্তু, এখানে একটা ছোট বস্তু আছে, আর কাজ তুই বল, এর মধ্যে এই যদি বলি পজিটিভলি চার্জ 3 কুলম্ব, আর এ হচ্ছে নেগেটিভলি চার্জ 2 কুলম্ব, তাহলে বল এ কি পুরোটা পজিটিভলি চার্জ? কিন্তু এর ভেতরে তো ছোট ছোট আধান আছে, সেগুলো দিয়েই তো তৈরি, তাই না? তাই আমি ভেতরে ভেতরে পজিটিভ আধান আছে এক গাদা, কারণ ইলেকট্রন বের করে নিয়ে কী হবে, পজিটিভ আধান পড়ে থাকবে তো, তাহলে পজিটিভ আধান এক গাদা আছে, সেগুলোর কারণেই তো 3 কুলম্ব হয়েছে না, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আধানগুলো। আবার এর মধ্যে কি 2 কুলম্ব মানে কি, এর মধ্যে তো নেগেটিভ চার্জ আছে বেশি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার কি হচ্ছে, বড় বস্তু একে তো কীভাবে টানবে, এরা হচ্ছে কি এ আর এ নিজেকে টানাটানি করবে, আবার এ আর এরা দুজন পরস্পরকে টানাটানি করবে, আবার এ আর আবার এর সঙ্গে অবৈধ সম্পর্ক সব, মানে যে পাচ্ছে যারা পাচ্ছে টানছে, তার মানে কি মানে সেই পুরো তুই সূত্র লাগাতে পারবি? তোদের প্রত্যেকটা চার্জের জন্য আলাদা করে বের করতে হবে, তাই তো? তুই পুরো বস্তুকে নিয়ে 3 কুলম্ব নিয়ে করতে পারবি? কারণ তুই অভিমুখ কী করে বার করবি বল? তুই যদি একে এভাবে টানছে, বেঁকে টেনে টানছে, আর তুই জানিস না এই কোথায় আছে, এবার এখান থেকে এখানে চলে আসতে পারে দৌড়ে, বুঝছিস? এখানে তো অভিমুখও বার করতে পারছিস, আবার দূরত্ব কী করে বার করবি? এর মধ্যে একবার ভাব এখানে আছে এই চার্জ, আর এখান থেকে দৌড়ে আবার কখন এখানে চলে এলো, তাহলে তুই এর মধ্যে দূরত্বও বের করতে পারছিস না যে কত কারণ তুই বড় বস্তু তো 3 কুলম্ব ভাবছিস যে বড় বস্তু 3 কুলম্ব, কিন্তু আসলে তো ছোট ছোট আধান দিয়ে তৈরি, তার মানে ছোট আধানগুলো পরস্পরকে টানাটানি করবে, এবার তুই তাদের মধ্যে দূরত্ব তুই কী করে বার করবি? এবার 3 কুলম্ব চার্জ, এবার তার মানে 3 কুলম্ব চার্জ বুঝতে পারছিস কতগুলো ইলেকট্রন নিতে হয়েছে, তার মানে 2 কুলম্ব মানে তো দুটো ইলেকট্রন না, তো 2 কুলম্ব মানে কতগুলো ইলেকট্রন? অনেকগুলো। তা প্রত্যেকটার করতে গেলে প্রত্যেকটা বের করতে হবে, করা যাবে? সম্ভব হবে ওরকম করা? হ্যাঁ, দুটো নিয়ে করতে হবে। এই জন্য হচ্ছে বড় বস্তু এই জন্য নেওয়া হয় না, কারণ এগুলো হচ্ছে অনেকগুলো আধানে একটা বড় বস্তু। আচ্ছা বড় বস্তু তোর ভর কি করে বোঝায়? ছোট ছোট কণা দিয়ে তো তৈরি, প্রত্যেকটা কণার ভর যোগ করে তো একটা বড় বস্তু হয়, ওরকমই আধানের ক্ষেত্রে তাই, বড় একটা আহিত বস্তু, তার মানে অনেকগুলো ছোট ছোট আধান নিয়ে তৈরি, তার মানে এবার প্রত্যেকটা যদি বার করতে হয় কুলম্বে কে কত ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে প্রত্যেকটা আধান নিয়ে করতে হবে, লক্ষ লক্ষ আধান নিয়ে করা সম্ভব না। এই কারণে কুলম্বের সূত্র হচ্ছে কি, তো দুটো বিন্দু আধান বলা হয়, যে বিন্দু আধান মানে কেবল একটাই বিন্দু আধান, মানে কেবল একটা মাত্র চার্জ, আর এক্সট্রা ওর মধ্যে কিচ্ছু নেই, কেবল একটাই আধান একটাই চার্জ, এরকম ধরে নেওয়া হয় বিন্দু আধান মানে। আর কিছু ছিল? কুলম্বের সূত্র প্রথম কি হলো তাহলে? কুলম্বের সূত্রে, আচ্ছা এটা হচ্ছে কুলম্বের সূত্রে স্বীকার্য, তাই লেখা আছে বলে দেখ না, কুলম্বের সূত্রে দেখ আর কিছু বাকি আছে কিনা।
কত দেখো তো এমনি ও মনে রাখার মতন। 1 কুলম্ব কত ইএসইউ বল? 9। তাই ওটা তো মনে রাখার কোশ্চেন ছিল আর কি, এতে কিছু নেই। আচ্ছা এবার হচ্ছে বিভব, কুলম্বের সূত্রে গেলে তারপর হচ্ছে বিভব। তো দিয়ে বেশি খতরনাক কোশ্চেন বানানো যাচ্ছে না কুলম্বের সূত্র দিয়ে। বিভব মানে কি বুঝিস? বিভব বিভব মানে কি বুঝিস? কি বললি তুই নিজে বুঝলি? ওরকম না, মানে বেসিক একদম বেসিক ডেফিনেশন ওটা না। ওটা তো হচ্ছে ওটা হচ্ছে যখন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে জিনিসটা বলা ইয়েতে বলা হচ্ছে। এমনি বেসিক ডেফিনেশন যে ছিল না, অসীম দূরত্ব থেকে বস্তু নেই। হ্যাঁ আচ্ছা সংজ্ঞা তো বললি, বোঝা আমারে কি জিনিস বললো, কি সংজ্ঞা কি বলতে চেয়েছে? বলা হয় যাতে অন্য ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়, কারণ যদি অন্য কোনো থেকে নিয়ে আসতো ওখানে তো অন্য আধান থাকতো, তাই আনার সময় অন্যান্য অসীম দূরত্ব মানে ফোর্স 0 হয়ে যায়। হ্যাঁ এক্সটার্নাল ফোর্স 0 বুঝছিস? আচ্ছা বল তড়িৎ ক্ষেত্র, আগে বললাম তো তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি বুঝলি তো প্রথমে? তড়িৎ ক্ষেত্র কি জিনিস? এবার তড়িৎ ক্ষেত্র কত দূর পর্যন্ত থাকতে পারে? যেরকম স্যারের বাড়ি যদি বলি, স্যারের ক্ষেত্র তাই কত দূর পর্যন্ত? স্যারের বাড়ি অবধি শুধু, তাই তো? আর তোর বাড়ি, তোর ক্ষেত্র? কিন্তু এবার তড়িৎ ক্ষেত্রের ব্যাপার হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা মহাকর্ষ ক্ষেত্র অসীম অবধি। এবার এবার এটা সিম্পল জিনিস যে যত দূরে যাবে ক্ষেত্রের যে বিস্তার ওটা কমে যাবে। যেরকম ভাব এখানে স্যারের বাড়ি, ভাব স্যার উপরে আছে বসে, স্যার এখানে যদি কেউ ভাঙচুর করে স্যার তাকে ধরে মারতে পারবে। এবার নিচে ভাঙচুর করছে, স্যার তো বুঝতে সময় লাগবে, বা স্যার বলতে খেয়ালই করতে পারবে না নিচে কেউ কিছু করছে, কিন্তু স্যারেরই তো ক্ষেত্র পুরো। ওরকমই যে যত একটা আধানকে তুই যদি এরকম কোনো জায়গায় রাখিস, সে প্লাস হোক মাইনাস হোক অসুবিধা নেই, সে নিজের চারিপাশে একটা ক্ষেত্র তৈরি করে নেয়। কত দূর পর্যন্ত? অসীম দূরত্ব পর্যন্ত। এবার তত দূর অবধি ভাব, অসীম দূরত্ব ভাব অনেক দূর, ভাব এরকম, এটা ভাব পৃথিবী, এটা হচ্ছে সূর্য যে দূরত্ব। ভাব এখানে যদি একটা আধান রাখিস তাহলে এ তার উপর ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ ক্ষেত্র ওই পর্যন্ত রয়েছে, কিন্তু মান এত কম হবে যে বোঝাই যাবে না যে কিছু হচ্ছে, বুঝছিস? তার সিম্পল অসীম, কিন্তু ফিজিক্সের সংজ্ঞা অনুযায়ী কি অসীম দূরত্ব তো আছে, আমরা ধরে নিচ্ছি যে এত বেশি কম যে ওটা আমরা হিসাব করতে পারছি না, কিন্তু আছে তো, ওরকমই। এবার ফিজিক্সের ডেফিনেশন কি সব কিছু পারফেক্ট ধরে নেওয়া হয়, আরও তো সব কিছু পারফেক্ট হয় না, কিন্তু ফিজিক্সের ডেফিনেশন যখন দেবো তখন সব কিছু পারফেক্ট ধরে নেওয়া হয়। বাট এই জন্য কী হয়, এবার এই অসীম পর্যন্ত থাকে, তার মানে অসীমের ওই পারে কি তড়িৎ ক্ষেত্র থাকবে না? থাকবে না ভেবে অসীম পর্যন্ত, তাহলে অসীমের উপরে থাকবে না নিশ্চয়ই। তার মানে অসীমের যদি বাইরে, অসীম থেকেও দূরে যদি নিয়ে যাস কোনো আধানকে, তার মানে সেখানে এর আর কোনো তড়িৎ ক্ষেত্র থাকছে না, মানে এর আর কোনো প্রভাব থাকছে না। বিভব মানে কি? বিভব মানে আমি বলতে চাইছি যে এর কাছে কোনো একটা বিন্দুতে, ভাবে এরকম একটা বিন্দুতে আমি যদি একটা বস্তুকে নিয়ে আসি, মানে সরি একটা আধানকে যদি নিয়ে আসি, তাহলে আমাকে কতটা কার্য করতে হচ্ছে, একক আধানকে যদি নিয়ে আসি তাহলে কতটা কার্য করতে হচ্ছে, সেটা হচ্ছে বিভব। বিভবের সিম্পল সংজ্ঞা হচ্ছে এটা, যে আধানকে আমি এখানে আনবো তাহলে কতটা কাজ করতে হচ্ছে। যেমন ক্লাস 9-এ যে ছিল না স্থিতিশক্তি, বা একটা বস্তুকে ভাবে আমি এখানে ঠেলে নিয়ে এলাম, বস্তুকে আমি ঠেলে ভাবে এখানে সরিয়ে এই জায়গায় নিয়ে এলাম, দূরত্ব হচ্ছে এস, এফ বল দিয়ে ঠেলছি, তাহলে কৃতকার্য কত? ডাব্লিউ সমান এফ এস, মনে আছে? লাগবে এটা এফ এস, ডাব্লিউ সমান এফ এস। তার মানে কি কৃতকার্য সংজ্ঞা কি ছিল? বল ইনটু সরণ। ওরকমই তোর বিভবের সংজ্ঞা হচ্ছে যতটা কৃতকার্য করতে হচ্ছে আনতে, ওরকম বিভব আর কিছু না, কেবল হচ্ছে একটা 1 কুলম্বের আধানকে, মানে বলতো কিরাম তুই ভাব একটা বড় 2 কুলম্বের একটা আধানকে নিয়ে এসে রাখতে পারিস সেখানে, কিন্তু ওটা না, তোকে বলতে হচ্ছে কি ভাব এরকম, ভাই মাছ দোকানে মাছ কিনতে যাবি, ইলিশ মাছ, ভাব তোকে বললাম মাছের, তুই ভাব দোকানে গিয়ে বললি জায়গা মাছ কত করে, দোকানদার কি বললো? বললো 300 টাকা 3 কেজির, 3 কেজির দাম 300 টাকা। তোকে এটা কি বললো? মাছের দাম বললো না মাছের রেট বললো? আচ্ছা দাম আর রেট কি একই জিনিস নাকি ইংলিশে? বা তোকে কি এটা কি বললো? একে 3 কেজির দাম বললো তো এটা, যদি তো এবার দেখ তোর যদি লাগে 4 কেজি, তুই তাহলে কি করবি?
তার মানে ফালতু ঝামেলা করতে হচ্ছে। যদি তোকে একবারে ওকে 3 দিয়ে ভাগ করেই যদি ও আগের দিয়ে বলে দিত যে 100 টাকা পার কেজি, তাহলে এটা কিন্তু মাছের রেট একবারই বলে দিত, তাহলে তুই একবারে এর সঙ্গে 4 গুণ করে হয়ে যেত। কিন্তু এখন তোকে কি করতে হচ্ছে, তোকে প্রথমে 3 কেজি গুণ আগে তোর এখানে ভাগ করে দেখতে হচ্ছে একের জন্য কত, তারপরে তোকে ওটার সঙ্গে তোর যত লাগবে সেটা তোকে গুণ করতে হচ্ছে। তো একইভাবে ধরে নে যে এখানে তোর একটা তড়িৎ ক্ষেত্রের কোনোভাবে এরকম একটা বিন্দুতে আমি কোনো আধানকে আনবো অসীম দূরত্ব থেকে। অসীম দূরত্ব কেন? কারণ ওখান দিয়ে আনতে গেলে কোনো কৃতকার্য করতে হচ্ছে না, মানে এক্সট্রা কার্য করতে হচ্ছে না। ওখান থেকে আনা মানে হচ্ছে টোটাল কতটা কার্য হচ্ছে। ভাব কোনো এখানে পাশে ছিল, এখান থেকে আমি একটা আধানকে আনলাম, এখানে হচ্ছে কি এখানে আর এর মধ্যে যে পরিমাণ কার্যের পার্থক্য সেটা বিভব পার্থক্য, সে বলতে বুঝতে পারছি কি বলছি, ভালো করে প্রথম বলতে হবে। তার মানে তুই ভাব এখান থেকে আনছিস, এখানেও তো তড়িৎ ক্ষেত্র ছিল, তার মানে এখানে এর একটা নির্দিষ্ট বিভব ছিল, তার মানে এখান থেকে তুই এখানে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে বিভব পার্থক্য, এখানকার বিভব না কিন্তু। এ কারণে কি 0 থেকে কেন হয় না? কারণ অসীম দূরত্বে কেন হয় না? কারণ অসীম দূরত্বে বিভব 0। তার মানে অসীম দূরত্ব থেকে তুই যদি এখানে আনিস তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে কেবল এখানকারই তোর মানে কি বল বা এখানে কৃতকার্য হচ্ছে যদি তোর ভাব ডাব্লিউ, অসীম দূরত্ব থেকে তুই নিয়ে এসছিস একটা বস্তুকে মানে আধানকে, এখানে তোর আনতে কৃতকার্য ডাব্লিউ হয়েছে, তাহলে অসীমের তোর বিভব কত ছিল? অসীমের বিভব কত জানিস? 0। তার মানে যদি তোকে বলি যে টোটাল কৃতকার্য কত হয়েছে, তো কি বলবি? ডাব্লিউ মাইনাস 0। আবার যদি ভাব এখানে তোর বিভব হচ্ছে বা ভি, এখানে ভাব W1, 0 থেকে এখানে আনতে তোর W1 কার্য করতে হয়, আবার এখান থেকে এখানে নিয়ে যেতে ভাব W2 কার্য করতে হয়। তাহলে এবার যদি তোকে জিজ্ঞাসা করি যে এখানকার কৃতকার্য কত, তুই কি করবি? W2 মাইনাস W1 করবি তো, মানে এখানে কত কার্য হয়েছে তারপরে এখানে কত কার্য হয়েছে, তার থেকে একবারে ভালো হয় না যে একবার 0 থেকে নিয়ে এসে দেখি। এ কারণে তোর অসীমের মানে সংজ্ঞায় বলা হয় যে অসীম এই জন্য বলা হয় কারণ অসীমে কত হয়? বিভব 0 হয়। এ কারণে অসীম থেকে একবারে আনলে যে পরিমাণ কার্য হয় সেটাই বিভবের সমান হয়। তার মানে যেখানে হচ্ছে কৃতকার্য মানে কি অসীম থেকে যে আনলাম সেটা হচ্ছে আমার কৃতকার্য, এটা হচ্ছে মাছের দাম, বুঝছিস? অসীম থেকে আনলাম যে কার্য করলাম এটা হচ্ছে আমার দাম। এবার ভাব যদি আমি 3 কুলম্বের আধানকে এনেছি, 3 কুলম্বের আধানকে আমি এখান থেকে নিয়ে এসেছি অসীম থেকে, ভাব আমার হচ্ছে তোর 12 জুল কার্য করতে হয়েছে, ঠিক আছে? তাহলে কি 12 জুল কার্য আমার কিসের জন্য করতে হয়েছে? 3 কুলম্বের জন্য। তার মানে 3 কেজি মাছের জন্য দাম কত? 12 টাকা। তাহলে এবার আমার ভাব লাগবে যে আমি 4 কুলম আনতে গেলে আমার কত কাজ করতে হতো সেটা ভাব আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হতো? এবার তার দিয়ে যদি ভালো, যদি আমাকে কেউ আগে থেকে রেট বলে দেয় তাহলে আমার সুবিধা হবে তো। ওরকমই বিভব মানে হচ্ছে ওই রেট। তার মানে বিভব মানে হচ্ছে কি যতগুলো মানলি আর যতটা কাজ করতে হলো সেটা দিয়ে ভাগ দেওয়া, মানে 12 জুল বাই 3 কুলম, বুঝছিস? এটা হচ্ছে বিভব। বিভবের একক কি? জুল। এটাকে কি বলা হয়? বুঝছিস? আর কার্য বিভবের মধ্যে পার্থক্য কি? কার্য মানে কি? আনতে গেলে কত কার্য, মানে তোর কার্য বিভবের মধ্যে মানে মেল আসল পার্থক্য কি কার্য বিভবের মধ্যে? দাম আর রেটের মতন, মানে একটা তোর কুলম যত হোক না কেন। এবার 1 + 1 কুলম্বই কেন বলে, -1 কেন বলে না? সংজ্ঞায় বলেছে না একটা অসীম দূরত্ব থেকে কেন আনা হলো, ওটা বুঝলি তো? অসীম দূরত্ব থেকে কেন? কারণ তুই এখান থেকে ভাব আনতিস, এখান থেকে এখানে আনতে ভাব, এখান থেকে এখানে আনতে তো 4 কুলম 4 জুল কাজ করতে হতো, কিন্তু সেটা তো এর বিভব না, সেটা হচ্ছে এখান থেকে আনতে কত কাজ করতে হয়েছে। আমার তো লাগবে যে এখানে একবারে কত কার্য করতে হয়েছে 0 থেকে, মানে অসীম থেকে আনতে, 0 থেকে আনতে কত কার্য করতে হয়েছে, ওটা হচ্ছে তো অসীম দূরত্ব, এই জন্য বলা হয়। এবার হচ্ছে তোর 1 কুলম কেন বলে, +1 কুলম কেন বলা হয় বল? +1 কেন ধরা হয়, মাইনাস কেন ধরা হয় না? মাছের বা মাছ কিনতে গেছি তুই -3 কুলম তখন দরকার হয়, -3 কেজি, -4 কেজি। তার মানে কি ভরের ক্ষেত্রে কি হয়, ভরে কি প্লাস মাইনাসের আলাদা ব্যাপার হয়? ভর মানেই হচ্ছে তোর প্লাস সবসময়। কিন্তু আধানের ক্ষেত্রে কি হয়, আধানে তো নেগেটিভ হয়। এবার নেগেটিভও যদি নিই পজিটিভ দুটোই নিই তাহলে তোমার গুলিয়ে ফেলবো জিনিসটা, তাই তো? ফিজিক্সের যে কোনো সংজ্ঞায় দেখবি যখন তোর চলতরিৎ তুই এমনি পড়েছিস আগে, চলতরিৎতে কি ইলেকট্রন যেদিকে দেয় কারেন্ট কোন দিকে যায় তার কেন হয়?
কারণ ওটা ধরে নেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো প্রাকৃতিক জিনিসপত্র না যে এটাই ধরতে হবে, প্রকৃতি বলেনি, কিন্তু মানুষ ধরে নিয়েছে যে ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ তার উল্টো দিকে নিতে হবে তড়িৎ। ওরকমই এখানে হচ্ছে তোর নেগেটিভও হতে পারে, নেগেটিভ আনতে পারে। আমি ভাব এখানে -3 কুলম্বের চার্জকে যদি আনতাম তাহলে কৃতকার্য কত হতো? -12, আচ্ছা সরি তো 12 জুলই হতো, কিন্তু তখন কি হতো? ঋণাত্মক আর ধনাত্মক কার্য পড়েছিস? ক্লাস 9-এ ছিল ঋণাত্মক কার্য ধনাত্মক কার্য। বলের অভিমুখে যদি কার্য হয় তখন তাকে কি বলে? ঋণাত্মক কার্য। যদি বলের বিপরীত দিকে ঋণাত্মক কার্য। ওরকমই এখানে হচ্ছে কি, এখানে বল মানে কি, যেরকম এখানে ভাব তুই বল প্রয়োগ করছিস এফ, নিচে ঘর্ষণ বলও তো লাগছে তাই না? ঘর্ষণ বল ধরে নি বা ছোট এফ ঘর্ষণ বল। এবার দেখ স্মরণ কত হয়েছে? এস। তাই যদি তুই বলি যে তুই কত কার্য করেছিস, তুই বলবি এফ এস প্লাস এফ এস, কারণ তুই যেদিকে বল প্রয়োগ করেছিস সেই দিকেই বস্তু গেছে। এবার ঘর্ষণ বলও তো কাজ করছিল নিচেই, বস্তু যখন এখান থেকে এখানে যাচ্ছিল তখন ঘর্ষণ বল সবসময় কাজ করছে পেছনের দিকে, কিন্তু ঘর্ষণ বল যেদিকে তার উল্টো দিকে সরানো হয়েছে। তো তাই যদি বলি ঘর্ষণ বল কত কার্য করেছে, কি বলবি? মাইনাস এফ এস, কারণ অভিমুখ উল্টো দিকে। ওরকমই ভাব তুই যখন একটা বস্তুকে নিচের থেকে উপরে নিয়ে যাচ্ছিস, তা তুই বলছিস তো কৃতকার্য কত? এমজিএইচ। তো এটা কার কাজ? কার কৃতকার্য? আমার, কারণ তুই উপরে নিয়ে যাচ্ছিস, তুই যেদিকে তুই উপরে নিয়ে যাওয়ার জন্য উপরের দিকে বল প্রয়োগ করছিস তো, আর বস্তু যাচ্ছে উপরের দিকে, তাই জন্য তুই যেদিকে বল প্রয়োগ করছিস সেই দিকে যাচ্ছে, তাই এটা হবে প্লাস এমজিএইচ। এবার পৃথিবীও তো সেম বলে নিচের দিকে টানছে এমজি বলে, তাই তো? তাহলে পৃথিবীর কৃতকার্য কি হবে? কত হবে আর কি হবে? মাইনাস এমজিএইচ। কারণ যখন তুই একে উপরের দিকে তুলছিস তখন পৃথিবী নিচের দিকে এমজি বলই প্রয়োগ করছে, কারণ পৃথিবীও নিচের দিকে, এবার এই স্মরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে, পৃথিবী যে দিকে টানছে তার উল্টো দিকে, তাহলে পৃথিবীর কৃতকার্য কত? মাইনাস এমজিএইচ। ওরকমই এখানে ভাব এ হচ্ছে তো পৃথিবী, ভাব এ হচ্ছে তো পৃথিবী, তুই এবার একটা বস্তুকে ঠেলে ঠেলে নিয়ে আসছিস, তুই বল প্রয়োগ করে করে এর কাছে নিয়ে আসছিস, তাহলে তোর দ্বারা কৃতকার্য কত হবে? পজিটিভ না নেগেটিভ? একটা প্লাস আধানকে নিয়ে আসছিস, পজিটিভ। এবার যদি ভাব এ প্লাস হতো, পজিটিভ চার্জ হতো, তুই একটা নেগেটিভ চার্জকে তুই এর দিকে নিয়ে আসতে যাচ্ছিস, তাহলে কি হবে? তোকে বল প্রয়োগ এক্সট্রা করতে হবে নাকি নিজেই চলে আসবে? না, আপনি চলে আসবে এর কাছে, আমার কোনো বল প্রয়োগ দরকার নেই। তাহলে তখন ওটা কার্য কি হবে? নেগেটিভ। কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। আর এখানে যেগুলো নেওয়া হয় সেগুলো সব হচ্ছে কি, মানে যে বাইরে কাজ করছে তার সাপেক্ষে। এখানে তুই যেরকম ক্লাস 9-এ কৃতকার্য বলছিস না, প্লাস মাইনাস, এখানে তুই কি হিসেবে বলছিস? যে বলের দিকে কাজ হচ্ছে সেই দিকে। এখানে এটা দেখতে হচ্ছে না যে মানে মানে এখানে যেরকম তুই বাইরে থেকে প্রয়োগ করছিস, এখানে এর কার্য কত? এর কৃতকার্য কত? যখন পরীক্ষা উত্তর লিখতিস তখন কোনটা লিখছিস, মাইনাস না প্লাস? প্লাস। কেন লিখতিস? এবার এও তো কার্য তো তুই শুধু করছিস না, কার্য তো এও করছে, পৃথিবীও করছে, তার মাইনাসটা কেন লিখতিস না? পরীক্ষার উত্তর লেখা মানে কি, পরীক্ষা যদি বলে কৃতকার্য কত, ওই কোশ্চেনই বলতে চায় যে আমার দ্বারা কৃতকার্য কত, মানে বাইরের এজেন্ট, মানে যে কাজ করছে বাইরে থেকে, পৃথিবী না। কিন্তু পৃথিবী হচ্ছে তুই বলতে পারিস ইনার এজেন্ট, মানে এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু বাইরে থেকে যে কার্য করছে সে কতটা কার্য করছে সেটাই নেওয়া হয়, বুঝছিস? ওরকম এই জন্য বাইরে থেকে যে কাজ, মানে কোশ্চেনে লেখা থাকে না যে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য কত, ওরকম বইতে লেখা থাকে না, মানে কোশ্চেনে লেখা থাকে না, কিন্তু কোশ্চেন চাই ওটাই যে আমরা বাইরে থেকে কত কাজ করছি, কারণ পৃথিবীও তো কাজ করছে কিন্তু ওটা নেগেটিভ, কিন্তু উত্তরে নেগেটিভ দিচ্ছে না, উত্তরে কেবল পজিটিভটাই দিচ্ছে। কেন? কারণ কোশ্চেনে চাইছে যে করছে বাইরে থেকে তারটা চাইছে, বুঝছিস? এই কারণে হচ্ছে সেম জিনিস এখানে, তুই যদি একে বাইরে থেকে একটা ধনাত্মক আধান নিয়ে আসিস তাহলে ঠেলবে না টানবে? ঠেলবে। তার মানে আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে এক্সট্রা। এবার দেখ এখানে যদি আধানকে একটা প্লাস আধান আনি তাহলে একে বাইরের দিকে বল প্রয়োগ করছে তো, কিন্তু আমি একে ভেতরের দিকে বল প্রয়োগ করে এর কাছে আনছি আরো, তাহলে আমি যেদিকে বল প্রয়োগ করছি আধান সেই দিকে যাচ্ছে তো, তাহলে আমার দ্বারা কৃতকার্য কত? পজিটিভ, ধনাত্মক। আর এর দ্বারা কৃতকার্য ঋণাত্মক। এবার যদি একইখানে ঋণাত্মক চার্জ হতো, যদি আমি একে আনার চেষ্টা করতাম তাহলে কি হতো? আপনি চলে আসতো এখানে, তাহলে আমার কার্য কত হতো? আমার কার্য নেগেটিভ, আর এর কার্য পজিটিভ। ওরকমই। এবার কিন্তু যদি তোকে কোশ্চেনে চায় তখন ওকে চাইবে যে বাইরে থেকে কত কার্য করতে হয়েছে, তাই জন্য যদি এরকম সিস্টেম থাকে যে একটা পজিটিভ অন্যটা নেগেটিভ, বা হতে পারে এটা নেগেটিভ যার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে সেটা নেগেটিভ আর তুই আনছিস পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে কী হবে? ঋণাত্মক কার্য ঋণাত্মক হবে না ধনাত্মক হবে? ঋণাত্মক হবে। তাহলে এটা এবার
কার্য ঋণাত্মক কার জন্য হবে, আমার জন্য না ওর জন্য? আমার জন্য। এ কারণে এবার তোকে উত্তর লেখার সময় নিজেরটাই লিখতে হবে, তখন তোকে ঋণাত্মক কার্যই লিখতে হবে কিন্তু। যেমন একটা কোশ্চেন আমার বাবু দিয়েছিল, কোশ্চেনটা যে মাইনাস কোনো একটা বিন্দুর বিভব হচ্ছে -5 ভোল্ট, এর মানে কি? আচ্ছা আগে বল, একটা আধান তোর এরকম একটা বিন্দু রয়েছে, তোকে বললাম এর বিভব হচ্ছে 3 ভোল্ট, কথাটার মানে কি? কোনো বিন্দু সংজ্ঞা কি বলে? সংজ্ঞা অসীম দূরত্ব থেকে বল। না, আরো করে বল, পুরো ভালো করে বল প্রথম দিন। একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে এই বিন্দুতে ভাব, এখানে হচ্ছে তোর এর জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, তো এর চারিদিকে অসংখ্য বিন্দু হতে পারে, বিভিন্ন বিন্দু, আমার যেটা আমার দরকার আমি সেটা নেবো। ভাব এই বিন্দুর হচ্ছে বিভব হচ্ছে 3 ভোল্ট, তার মানে কি অসীম দূরত্ব থেকে একটা 1 কুলম্বের আধানকে 1 কুলম্ব কেন নেওয়া হচ্ছে? একটা তো গেলে প্লাস কেন নেওয়া হয়? প্লাস হচ্ছে কি, সব কিছু ফিজিক্সে সব কিছু হচ্ছে ধনাত্মক নেওয়া হয়, তাই জন্য সংজ্ঞায় এই কারণে প্লাস নেওয়া হচ্ছে। এবার যদি প্লাস না নিয়ে যদি ভাব এখানে +1 জায়গায় +2 হতো, তখন কি সমস্যা হতো? তখন ওই 2 এর জন্য কত সেটা বেরোতো, 2 এর জন্য কত জুল কার্য করতে হচ্ছে মানে দাম বেরোতো। আমার তো ভোল্ট মানে কি, ভোল্ট মানে হচ্ছে রেট, আর রেট মানে কোনো কিছু রেট কি করে বোঝায়, মানে সেটাকে একের জন্য করে, তো মানে প্রতি একের জন্য কত, তাই তো রেট মানে, তাই ভোল্টেজ হচ্ছে ওরকম যে কার্যের রেট। এই বিন্দুতে যে 1 কুলম্বকে আনতে কত কার্য করতে হবে, সংজ্ঞার মানে হচ্ছে ওটা যে 1 কুলম্বকে আনতে কত, 2 কুলম্ব হলে ওটা কিন্তু ওখানে ভোল্ট হবে না, 2 কুলম্বের যদি একটা আনিস সেটার জন্য 3 জুল কার্য করতে হয়েছে, তার মানে ভোল্ট কিন্তু 3 জুল না, সরি ভোল্ট হচ্ছে কিন্তু 3 ভোল্ট না, কিন্তু তখন কত হবে ওটা 1.5 ভোল্ট, বুঝছিস ওরকমই। তাহলে ভাব যদি বলি 3 ভোল্ট একটা বিন্দুর, এই বিন্দুর বিভব হচ্ছে 3 ভোল্ট, তাই কথাটার মানে কি? হ্যাঁ, আর যদি বলি এই বিন্দু বিভব হচ্ছে 4 ভোল্ট, তার মানে কি এটা হচ্ছে এই বিন্দু, আর যদি এবার বল আমি যদি বি থেকে এ তে আনি তাহলে আমাকে কত কার্য করতে হবে? কার্য 1 জুল কার্য। কি করে বার করলি? এবার কত, যদি বলি এবার এই 1 জুল বললি এটা কার জন্য, কত আধানের জন্য, কত কত একক ধনাত্মক 1 কুলম্বের জন্য, তার মানে কি এদের বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্যের সংজ্ঞা অসীম না, একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে, তাদের দুটো বিন্দুর মধ্যবর্তী বিন্দু সাপেক্ষে না, মানে তুই দেখ তুই কি করে বার করলি, প্রথমে কি বললি অসীম দূরত্ব থেকে 1 কুলম্বের আধানকে আনতে গেলে এখানে 3 জুল কার্য করতে হয়, আবার এখানে তুই কি বলেছিলি 4 জুল কার্য করতে হয়। আবার এদের মধ্যে কি বলছি, যদি এখান থেকে আমি এখানে নিয়ে আসি তাহলে কত কার্য করতে হচ্ছে, প্লাস মাইনাস না, মানে কত সেটা বল, শুধু 1 জুল কার্য করতে হচ্ছে। এবার কার জন্য, কত আধানকে আনতে? এবার যদি 2 কুলম্বের একটা আধান থাকতো, আমার এখানে ভাব 2 কুলম্বের আধান 4 ভোল্ট, এটা আমি আগের দিন মেপে নিয়েছি, ঠিক আছে 4 ভোল্ট ভাব আগের দিন মাপা আছে 4 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট। আর আমার কাছে ভাব 2 কুলম্বের একটা আধান আছে, আমি ওকে এখান থেকে এখানে টেনে আনলাম, তাহলে কত কার্য করতে হবে? এবার ভেবে বল, ভেবে বল। যখন প্রথমবার ঠিক বললি যে 1 কুলম্বের আধানকে আনতে গেলে 1 জুল কার্য করতে হয়েছে, তুই কী করে করেছিলি, এদের যে ডিফারেন্স সেটা প্রথমে বের করলি, সেটাকে 1 এর সঙ্গে গুণ করলি, তাই তো? তাহলে যদি 2 কুলম্বের আধান থাকতো, ওকে যদি আমি এখান থেকে 2 কুলম্বের আধানকে যদি এখান থেকে আমি এখানে টেনে আনতাম তাহলে কত কার্য করতে হতো? 2 জুল। তাহলে কি করে বার করছিস, তোদের প্রথমে বিভব পার্থক্য বের করেছিস। আচ্ছা বিভব পার্থক্য মানে কি, বিভব পার্থক্যের সংজ্ঞা প্রথমে কি বললি? মানে এরকম বলতে পারি যে একটা বিন্দু থেকে, মানে দুটো সংজ্ঞা, একটা হচ্ছে নর্মাল সংজ্ঞা যে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য, মানে একটা বিভব মাইনাস অন্যটার বিভব। আর একটা হচ্ছে একটুখানি মানে অ্যাডভান্স টাইপের মতন, ওটা হচ্ছে একটা বিন্দু থেকে 1 কুলম্বের আধানকে অন্য বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়। আর 1 কুলম্বেরই কেন, প্লাস 1 কুলম্বেরই কেন, রেট, তাই জন্য বিভবের কথা হচ্ছে এ কারণে। এবার দেখ এখানে তুই কি বলছিস যে এখান থেকে এদের বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, তার মানে তুই এখান থেকে একটা 1 কুলম্বের আধানকে আনতে গেলে কত কাজ করতে হচ্ছে? 1 জুল। যদি তাহলে মানে যদি আমি 2 কুলম্বের একটা আধানকে নিয়ে আসি এখান থেকে এখানে, তাহলে কত কাজ করতে হবে? 2 জুল। ভাব এখানে আরেকটা বিন্দু হচ্ছে 5 ভোল্টের, সেটা হচ্ছে বিন্দু সি।
ধর এখান থেকে প্লাস 2 কুলম্বকে আমি যদি এখানে আনি কত জুল কার্য করতে হবে? 4 হ্যাঁ ইউ কি আরে দেখছিলাম 4 জুল কি করে? কারণ বিভব পার্থক্য ইনটু 2 মাইনাস 3 কত হয় 2 ভোল্ট। এবার এটা হচ্ছে আমার বিভব পার্থক্য। এবার আমি কৃতকার্য কি করে বার করতে হয়? বিভব পার্থক্য ইনটু ওই আধান আধান। সেটা দেখে দেখ বল এটার মানে কি? কত ভোল্টেজ সংখ্যা কি জিনিস কোনটা কি জিনিস ওকে বল। ডাব্লিউ কি জিনিস? কিউ মানে কি জিনিস? কৃতকার্য কি জাম কৃতকার্য কোথাকার? মানে ওই একক ঘনত্ব কারণে ওই তড়িৎ ক্ষেত্র বিন্দুতে আনতে যতটা কৃতকার্য অসীম দূরত্ব থেকে। কিউ মানে কি? ওই একক ঘনত্ব কারণে বাট যে পরিমাণ আধানকে আনছি একক ঘনত্ব কখন হবে? যখনই ভাগ করবো তখন একক ঘনত্বের জন্য হবে তো। এটা 1 হলে তো অসুবিধা নেই, কিন্তু যদি 3 4 5 হতো তখন এই ভাগ করলে 1-এর জন্য কত সেটা এসে যেত, ওটা হচ্ছে কথা। আর ভোল্ট এই ভি মানে কি? বিভব। কোথাকার বিভব? ওই নির্দিষ্ট যে বিন্দুতে আনা হয়েছে। আচ্ছা তার মানে কি এখান থেকে কি বলতে পারিস? কি ডাব্লিউ সমান সমান ভি কিউ। আবার এখানে কি এই ডাব্লিউ এভাবে লেখা যায় ডেল্টা ডাব্লিউ সমান ডেল্টা ভি কিউ। এর মানে কি? একটা হচ্ছে ডাব্লিউ ভি কিউ মানে হচ্ছে কি ভাব। ওটা বিভব পার্থক্য। হ্যাঁ দাঁড়া ভাব, তোকে বললাম একটা 2 কুলম্বের আধানকে আমি 5 এখানে আনবো, কেবল অসীম দূরত্ব থেকে এখানে আনবো, তখন কি করবি? কত কৃতকার্য বলি যে কৃতকার্য কত হবে কি করবি? 2 কুলম্ব বলেছি, 2 কুলম্বের আধানকে 10 জুল, তাহলে তখন এটাই ইউজ করবি অসীম দূরত্ব থেকে আনার জন্য। এবার যদি বলি 5-এর থেকে 3-এ গেছে, তাহলে তখন কি করবি? 2 কুলম্বের একটা আধানকে 5-এর থেকে 3-এ নেওয়া হয়েছে। বিভব পার্থক্য বার করো আর যদি করতে পারবে তাহলে তার মানে এই সূত্র ব্যবহার করবি। এই ডেল্টা মানে হচ্ছে বিভব পার্থক্য, এই ডেল্টা ডাব্লিউ মানে হচ্ছে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, তাই তো? আর এই যে বড় ছোট কথা বলছিস না, যে উপর থেকে নিচে যাবে না নিচে থেকে মানে তড়িৎ, ওটা হচ্ছে এরকমই যে ওটা হচ্ছে তো তড়িৎ প্রবাহিত হওয়ার সময় তখন হচ্ছে ওখানে বিভবের সঙ্গে একটু আলাদা রকম দেওয়া হয়। এটা হচ্ছে বিভবের মেইন সংজ্ঞা। যখন হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে যে মেইন বিভবের জিনিসটা কি, ওটা হচ্ছে এরকম বলা হয় তড়িৎ ক্ষেত্রে বিভব মানে কি। আর একটা যেটা আছে তড়িৎ প্রবাহের সময় যে তোর উপর মানে বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ যায়, সেটা হচ্ছে তো তড়িৎ প্রবাহের সময় একটু ডেফিনেশন একটু চেঞ্জ করে দেওয়া হয়।